স্নেহা যেন আকাশ থেকে পড়ল। এই লোক এতদিনে বলে কি? স্নেহা আগেই সন্দেহ হয়েছিল মেরাবের মনে কিছু একটা চলছে, আর শেষে এসে তাই হলো। স্নেহা মেরাবের কাছে এসে বলল, আপনি আমায় এত ভালোবাসতেন, তাহলে বলেননি কেন? বলাটা কি খুব জরুরি ছিল? যদি আপনি আসার আগে আমার বিয়ে হয়ে যেত তখন কি করতেন? তাহলে তো এখন কাঁদতে হতো। মেরাব স্নেহাকে এক ঝটকায় নিজের কাছে এনে বলল, আমাকে শুধু শুধু কাঁদানো এত সোজা না। তুমি জানতেও পারোনি তোমার পেছনে কতজন লোক লাগিয়েছিলাম। ওরা যাই হোক, তোমার বিয়েও হতে দিত না। স্নেহা অবাক হয়ে বলল। কি বলছেন? কে কে ছিল? মেরাব নাম বলতে গিয়েও থেমে গেল। হেয়ালি কণ্ঠে বলে উঠল, তা তো বলবো না। কেন বলুন? না, বলা যাবে না। বলুন না প্লিজ প্লিজ প্লিজ। বলেছি তো বলবো না। ওরা আমার সিক্রেট লোক, তুমি জেনে গেলে সমস্যা হবে। হবে না, বলুন। এখন তো আমি আপনারই হয়ে গিয়েছি। তবুও আমি বলবো না। কান্না করে দিব কিন্তু। এই সরো, কান্নাকাটির কোনো সিন নেই আজ। স্নেহা মেরাবের বুকের কাছে গিয়ে আদুরে গলায় বলল, বলুন না একটু শুনি। এই একটুই তো শুনবো। বলবো না। স্নেহা রেগে গিয়ে বলল। বলবেন না? স্নেহা বালিশ দিয়ে মেরাবকে মারতে মারতে বিছানায় শুয়ে ফেলে। মেরাব স্নেহার দুহাত ধরে বিছানায় শুয়ে নিজে ওর উপরে উঠে যায়। স্নেহা মুখে থেকে চুলগুলো সরিয়ে দিয়ে গভীর গলায় বলে, এত কিছু জেনে কি করবে? শুধু জেনে রাখো, আমি তোমার ভালোবাসি, অনেক ভালোবাসি। স্নেহা শান্ত হয়ে গেল। মেহরাবের এই চোখের গভীরতা বুঝতে চাইল, কিন্তু বুঝতে পারল না। তবে এইটুকু বুঝতে পারল মেহরাব তাকে অনেক ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। মেহরাব স্নেহার হাত ছেড়ে দিল। স্নেহা আলতো করে মেহরাবের দুগালে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলল, আপনি কয়েক বছর ধরে নিঃশব্দে ভালোবেসে গিয়েছেন আমায়। আমি সেটা জানতেও পারিনি, হয়তো এতগুলো বছর আপনার মতো ভালোবাসতে পারিনি। তবে আপনাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে ভালোবেসে গিয়েছি। আপনাকেও আমি অনেক অনেক ভালোবাসি। মেহরাব স্নেহার কপালে চুমু খেয়ে বলল, অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। আর শেষে ভালোবাসি বলেই ভালোবাসি। ঠিক এই সময় রুমে ঠাস করে ঢুকে পড়ল মাহিন। দুজনকে এভাবে থাকতে দেখে চোখ ছানা ভরা। এই সুযোগ মেহরাবকে কথা শোনানোর। কালকে থেকে অনেক পচিয়েছে ওদের, যেন সুযোগ একটা পেল। সাথে সাথে গলা খাকারি দিয়ে বলে উঠল, সি সি, রোজা রমজানের দিনে চারিপাশে কি কি দেখতে হচ্ছে! আল্লাহ, এদের একটু হেদায়েত দাও। মেহরাব চট করে উঠে বসে মাহিনের দিকে তাকালো। মাহিন দাঁত বের করে হেসে ফেলল। স্নেহা মেহরাবের পেছনে মুখ লুকালো। মেহরাব স্নেহাকে ছেড়ে মাহিনের দিকে এগিয়ে গেল। এরপরে মাহিনের গলা ধরে রুমের বাইরে যেতে যেতে বলল, কি যেন বলছিলেন ভাই? কি আর বলবো, আমাদের আশেপাশের পরিবেশটা কেমন যেন হয়ে গিয়েছে। সিরিয়াসলি, আপনি রোজা রমজানের দিনে কিছু দেখেছেন? মাহিন মাথা নাড়িয়ে বলল, না, কিছু দেখিনি। আসলে আমার চোখ অন্ধ ভাই, কিছু টাকা সাহায্য দিয়েন। মেহরাব সুন্দর একটা হাসি দিয়ে হাই তুলে সাইদাকে ডাকলো। সাইদাকে ডাকার কারণ কি মাহিন বুঝতে পারছে না। এইদিকে সাইদা ও রুম থেকে বেরিয়ে এলো। মেহরাব মাহিনকে রেখে সাইদার কাছে এসে দাঁড়ালো। এরপরে সাইদার কানে কানে ফিসফিস করে বলল। সাইদা, খবর কি রাখিস? সাইদাও একই রকম করে বলল, কি হয়েছে? এখানে এসে দেখলাম তোর জামাই কার সাথে যেন মিষ্টি মিষ্টি করে কথা বলছে, মিসিও বলেছে। তাই তোকে বলতে এলাম, আগে জামাইকে হাতের মুঠে নিয়ে রাখিস, তাহলে পরে কিন্তু বড় কে করে বিয়ে করবে, টেরও পাবি না। এখনই কিছু বল, আর আমি যে তোকে বলে দিলাম সেটা বলিস না, নাহলে অস্বীকার করবে। সাইদার কথাটা শোনা মাত্রই দাঁত চেপে বলল। আজ ওর একদিন কি আমার একদিন। বলেই সাইদা মাহিনের দিকে এগিয়ে গেল। এরপরে মাহিনের হাত ধরে টেনে নিয়ে গেল রুমের দিকে। মেহরাব মাহিনের দিকে তাকিয়ে হেসে রুমে চলে এলো। স্নেহা তখন বেলকনিতে দাঁড়িয়েছিল। সামনের চুলগুলো হালকা বাতাসে হালকা হালকা উঠছে। মেহরাব পেছন থেকে মৃদু কণ্ঠে একটা গানের সুর আওড়ালো। স্নেহা মেহরাবের থেকে গানটা শুনে পেছনে ফিরল। মুচকি হেসে মেহরাবকে জড়িয়ে ধরল। মেহরাব স্নেহাকে বাজা কোলে নিয়ে রুমে ঢুকলো। বিছানায় শুইয়ে দিয়ে স্নেহার গলায় মুখ ডুবিয়ে দিল। স্নেহা মেহরাবের চুল খামচে ধরল। মেহরাব স্নেহার গলায় মুখ গুজে রেখেই বলে উঠল, এখন তোমাকে প্যারা দিতে ইচ্ছে করছে, কিন্তু তুমি কি চাও? তাহলে এখন কি করবো চান, বলো না। মেহরাব স্নেহাকে ছেড়ে উঠে বসলো। স্নেহা লজ্জায় অন্যদিকে ফিরে শুলো। মেহরাব বড় বড় শ্বাস ছেড়ে বেলকনিতে চলে গেল। স্নেহা উঠে বসলো, বেলকনির দিকে তাকিয়ে রইল। হঠাৎ রুমের দরজায় নক করলেন ফাহমিদা খান।
কণ্ঠে অস্থিরতা। মেরাব মেরাব বাবা দরজাটা খোলো না। স্নেহা শাড়ি ঠিক করে চুলগুলো হাত খোপা করতে করতে দরজা খুলে দিল। ফাহমিদা খান রুমে ঢুকে মেহরাবকে খুঁজলেন। স্নেহাকে বললেন, মেরাব কোথায়? বাহিরে গিয়েছে নাকি? না মামুনি, আজ বাইরে যায়নি, বেলকনিতে আছে। ফাহমিদা খান তৎক্ষণাৎ বেলকনিতে চলে গেলেন। মেহরাব পেছনে ফিরলে ফাহমিদা খান কাঁদতে কাঁদতে বললেন, মেরাব শোনো না, দেখো এই নাম্বার থেকে কল এসেছিল, বলল উনি নাকি তোমার বাবাকে আটকে রেখেছে। মেহরাব চোখ মুখ কুঁচকে ফোনটা হাতে নিয়ে বলল, কি বললে? কে কল দিয়েছে? আর বাবা কোথায়? তোমার বাবা নামাজের পর বের হয়েছিল বলে বেরিয়েছে, আর ফেরেনি। এখন আবার এই নাম্বার থেকে ফোন এসেছে, বলেছে তোমার বাবাকে আটকে রেখেছে। মেহরাব ফাহমিদা খানের থেকে ফোনটা নিয়ে আননোন নাম্বারটায় কল দেয়। কলটি দিয়েছিল আহনাফ মির্জা। ফাহমিদা খানের কণ্ঠটা না চিনলেও মেহরাব স্পষ্ট চিনতে পারে। আহনাফ মির্জা মেহরাব আর ফাহমিদা খানকে একটা জায়গায় যেতে বললেন। সেখানেই মারুফুল খান আছেন। আহনাফ মির্জা এখন শুধু মেহরাব আর ফাহমিদা খানেরই দুজনকেই যেতে বললেন। মেহরাব ফোন কেটে দিয়ে ফাহমিদা খানকে বলল, আহনাফ মির্জা কল দিয়েছে, তুমি চিনতে পারোনি। কি বললো উনি? আর তোমার বাবা ঠিক আছে? তোমার বাবাকে কিচ্ছু করেনি? ওর কলিজে এত সাহস নেই যে বাবার গায়ে হাত দিবে। তুমি রেডি হয়ে নাও, বেরোবো। ফাহমিদা খান চলে গেলেন। খুব ভয় পেয়ে গিয়েছেন। তিনি রুমে এসে ঝটপট রেডি হয়ে নিলেন। মেহরাব একটানে টি শার্ট খুলে শার্ট পরে নেয়, প্যান্টও পরে নিয়ে ফোন, ওয়ালেট আর গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায়। বাইরে যাওয়ার আগে স্নেহাকে ঘুমিয়ে পড়তে বলে। স্নেহা রুমের দরজা ধরে মেহরাবের যাওয়ার পানে তাকিয়ে রইল। মেহরাব মেইন দরজায় পেরিয়ে গেলে স্নেহা ফের এসে বিছানায় বসলো। মেহরাব আহনাফ মির্জার বাড়িতে চলে আসে। আহনাফ মির্জা মেহরাবকে পাশে বসিয়ে সমস্ত কথা বললেন। তার সাথে বহু বছর আগে মারুফুল খান আর তাহমিনা খানের পুরনো ঝামেলা ছিল। ঝামেলা বলতে মারুফুল খানের কলেজের চাকরির পাশাপাশি বড়সড় ব্যবসা ছিল। এক পার্টনার ছিল আহনাফ মির্জা। এই ব্যবসা আহনাফ মির্জা নিজের করতে মারুফুল খানকে অগোচরে কত কিছু করেছেন, কিন্তু পারেননি। আরেকদিকে মারুফুল খান তার সয় সম্পত্তি সব তখন তাহমিনা খানের নামে লিখে দিয়েছিলেন। সেদিন আহনাফ মির্জা তাহমিনা খানের কাছে এসেছিলেন। তাহমিনা খানের থেকে তিনি কোনো উত্তর না পেয়ে সেই দিন রাগে পড়ে তাকে ধাক্কা দিয়েছিলেন। ভেবেছিলেন হয়তো ব্যথায় কাতরাচ্ছে, তবে সেইটা ছিল মৃত্যু যন্ত্রণা। তিনি ওই অবস্থায় তাহমিনা খানকে ফেলে চলে গিয়েছিলেন। যেহেতু এই ব্যবসার কোনো কিছুই তিনি আদায়ও করতে পারেননি, সেহেতু ওনার দিকেও সেই দিন ফিরেও তাকাননি। মারুফুল খানেরও এই নিয়ে প্রচুর সন্দেহ ছিল। শেষে এসে সন্দেহই আসল হলো। মারুফুল খান কেঁদে উঠলেন। মেহরাব শুধু চেয়ে আছে, গলায় কান্নায় ভারী হয়ে আছে। আহনাফ মির্জা মেহরাবের সামনে হাঁটু গেড়ে বসে বললেন, মেরাব, তোমার সামনে কথা বলার মুখ নেই আমার, আমায় মাফ করে দাও। তোমার যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও, আমি মাথা পেতে নেব। মেহরাব থমথমে গলায় বলল, আচ্ছা, সব ভুলে গেলাম, সব মেনেও নিলাম। এখন মাফ করে দিলে কি আমার মাকে ফিরিয়ে দিতে পারবেন? পারবেন সে হাসিখুশি মানুষটাকে ফিরিয়ে দিতে? আমি যে এতগুলো বছর মায়ের অভাবে কুমড়ে কুমড়ে মরেছে, এই কষ্ট ভুলিয়ে দিতে পারবেন? বলুন। আহনাফ মির্জা মেহরাবের পায়ে ধরে বললেন, মেরাব, আমি তোমার মাকে ফিরিয়ে দিতে পারবো না। এখন তুমি আমাকে যে শাস্তি দিতে চাও, আমি সেই শাস্তি মাথা পেতে নেব। আমাকে জেলে দিতে চাইলে আমি জেলে যাব। মারুফুল খান ছেলের দিকে তাকিয়ে রইলেন। ছেলের মাঝে এত কষ্ট ছিল তা দেখে তিনি কেঁদে উঠলেন। মেহরাব কোনো কথাই বলছে না, ধ্যান ধরে আছে। যেন কথা বলতে ভুলে গিয়েছে, কান্নাও আসছে না, যেন রোবট হয়ে গিয়েছে। মারুফুল খান আর ফাহমিদা খান মেহরাবের কাঁধে হাত রাখলেন। মারুফুল খান বলে উঠলেন, মেহরাব, কি চাও তুমি এখন? মেহরাব আরও কিছুক্ষণ নীরের বেঁধে রইল। এরপরে বলল, আমি এখন ওনাকে শাস্তি দিয়ে কি করব? মা তো আর ফিরে আসবে না। আর উনি এই কয়েক বছর অসুস্থ থাকে, ওনার ওয়াইফ আর মেয়ে খুব কষ্টে সার্ভাইভ করেছে। ওনার শাস্তি দেওয়া হয়ে গিয়েছে। এখন আর ওনাকে শাস্তি দিয়ে ওনার থেকে সন্তানকে আলাদা করতে চায় না। একজন সন্তানই জানে তার কাছে তার বাবা মা কে জিনিস। এই বলে মেহরাব আহনাফ মির্জার থেকে পা ছাড়িয়ে বাইরে চলে গেল। আকাশের দিকে তাকিয়ে রইল। বুকের হাহাকারগুলো আজ মুক্তি পেয়েছে। এত বছরে বয়ে বেড়ানো কষ্ট থেকে আজ যেন সত্যিই মুক্ত। মেহরাব এখন যদি চিৎকার করে কাঁদতে পারত, চিৎকার করে শুধু একটা বার নিজের মাকে ডাকতে পারত, তাহলে অনেকটাই হালকা হয়ে যেত। পরদিন সন্ধ্যার পরে
মেরাব আর আসিফ গিয়েছিল বাহিরে। সেখানে কিছু স্ন্যাক্স আইসক্রিম নিয়ে আসে। মেয়েদের পছন্দ বলে কথা। ড্রয়িং রুমে সবাই বসেছিল, সবাইকে একটা একটা করে আইসক্রিম দেয়, সবাই খেতে থাকে। মাহিন একটা আলাদা করে মেরাবের জন্য রেখে দিল আর মেরাবকে হাই তুলে ডাকতে লাগলো। ফাহমিদা খান কিচেন থেকে এগিয়ে এসে মাহিনকে বললেন, মাহিন, মেহরাব আইসক্রিম খেতে পারে না। খেতে পারে না কেন? ফাহমিদা খান বললেন। মেহরাবের আইসক্রিম খেলে গলা বসে যায়, কথা বলতে পারে না। মাহিন হেয়ালি করে বলে উঠল, বড় আম্মু, ও কিছু হবে না, এখন তো বড় হয়ে গিয়েছে, বাচ্চা না। মেরাবও নিচে নামে, মৌয়ের পাশে এসে বসে। মাহিন এগিয়ে এসে মেরাবকে আইসক্রিম দেয়। মেরাব নিতে চায় না। এরপরে মেরাব নিজেও বলে, আমার আইসক্রিমে গলা বসে যায়, খাবো না। মাহিন তবুও মেরাবের হাতে দিয়ে বলল, খাও তো, কিচ্ছু হবে না, আর হলেও ডাক্তার দেখিয়ে নেব। আসিফ মেরাবকে বলল। মেরাব, কিছু হবে না ভাই, একটা খা। মেরাব আইসক্রিমটা হাতে নিল। খাওয়ার কোনো মুড নেই, সবার মুখের দিকে তাকিয়ে খেলো। আল্লাহ জানে কি হবে। মেরাব আইসক্রিম খেয়ে থম মেরে বসে রইল। এখন থেকেই গলা কেমন ভারী হয়ে আসছে, তবুও সেটা প্রকাশ না করে বসে রইল। রাতে খাওয়া দাওয়া শেষ করে স্নেহাকে সাথে নিয়ে রুমে চলে আসলো। স্নেহা আজকে কোথাও ছাড়বে না। মেরাব রুমে শ্বশুর একবার ওষুধ কিনে আনার জন্য বলে এসেছে, পরে কি যেন মনে করে আর বের হলো না। রুমে এসে স্নেহাকে বলল আদা লবঙ্গ দিয়ে গরম পানি করে আনতে। স্নেহা তাই গেল। কিচেনে ঢুকতেই দেখলো ফাহমিদা খান চলে যাচ্ছেন। তিনি স্নেহাকে দেখে বললেন, কি লাগবে বল, করে দিচ্ছি। মামুনি, তোমার ছেলের নাকি গলা ভার হয়ে আসছে, তাই গরম। ফাহমিদা খান স্নেহাকে থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বললেন, হয়েছে, বুঝেছি, ওখানে বস, করে দিচ্ছি। স্নেহা দাঁড়িয়ে রইল। ফাহমিদা খান কাজ করতে করতে বললেন, ওকে ভালো করে চিনি, ও যে আইসক্রিম খেতে পারে না এটা আগেই বলেছিলাম, কিন্তু সবার জোরাজুরিতে খেতেই হলো। এখন আর গরম পানি করে ভালো পড়েছে নাকি? এখনও তো মনে হয় হালকা হালকা শীত পড়েছে। এখন ওদের আইসক্রিমের ভূত চেপেছে। দেখো এখন গলা ভার হয়ে আসছে, এখন কোনো কিছুই না হলে হয়। ফাহমিদা খানের কথা বলতে বলতে পানি গরম করে কফির মগে ঢেলে স্নেহার হাতে দিলেন। স্নেহা সেটা নিয়ে উপরে চলে এলো। মেরা পানিটুকু খেয়ে শুয়ে পড়ল। গলা ভার অনেকটাই কমেছে। স্নেহা রুমের দরজা লাগিয়ে আয়নার সামনে এসে চুলগুলো খুলে, এরপরে চিরুনি নিয়ে ব্রাশ করে বেনি করে নেয়। মেরাব তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে স্নেহার পিছনে চলে গেল। স্নেহার হাত থেকে চুলের বেনুনি নিয়ে চুলগুলো বেনুনি ছাড়িয়ে দেয়। স্নেহা আয়নাতে মেরাবকে দেখছে। মেরাবের উদ্দেশ্য কি কিছুই বুঝে উঠতে পারছে না। মেরাব স্নেহার চুলগুলো এক সাইডে এনে উন্মুক্ত ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, উফ, কিছু লাগে খোলা চুলে। আস্তে আস্তে মেরাব স্নেহার কোমরে হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে নেয়। স্নেহা লাজুক চোখে তাকালো। মেরাব স্নেহার দুই গালে হাত রেখে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। স্নেহা মেরাবের শার্ট খামচে ধরল। মেরাব তৎক্ষণাৎ স্নেহাকে পাজা কোলে তুলে নিয়ে বিছানায় যায়। স্নেহাকে বিছানায় শুয়ে দিয়ে নিজেও ওর উপরে শুয়ে বলল, জান, আজ আর নিজেকে আটকাতে পারবো না, মানে পারবোই না। আজ তুমি আমার, শুধু আমার। আমার আর তোমার মাঝে একটু দূরত্ব চাই না আজ। রাত ৩টা। মেরাব স্নেহাকে পাজা কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। স্নেহাকে নামিয়ে দিয়ে বলল, গোসলটাও আমি করে দেবো নাকি? স্নেহা লজ্জা পেয়ে মেরাবের বুকে হালকা কিল মেরে বলল। বাইরে যান তো, আমি আসছি। মেরাব বাঁকা হেসে বলল, বাইরে গেলেই কি আর না গেলেই কি, এমন কিছু আছে নাকি যে আমি দেখিনি? স্নেহা মেরাবকে ধাক্কাতে ধাক্কাতে ওয়াশরুমের বাইরে বের করে দিল। স্নেহা শাওয়ার নিয়ে বের হলো। এরপরে মেরাব ঢুকলো। মেরাব শাওয়ার নিয়ে শুধু টাওয়াল পরে বের হয়ে স্নেহার কাছে এলো। স্নেহাকে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসিয়ে হেয়ার ড্রায়ার অন করলো। পরম যত্নে স্নেহার চুলগুলো শুকিয়ে দিল, না হলে নিচে গেলে লজ্জায় পড়ে যাবে বেচারি। আজ সেহরি খাওয়ার জন্য ডাকতে এলো মৌ। দুজনকে ডেকে চলে গেল। মেরাব স্নেহার সাথে করে নিয়ে নিচে নামলো। বড়রা ততক্ষণে খেয়ে চলে গিয়েছে। ফাহমিদা খান মেরাব আর স্নেহাকে বসতে বলল। স্নেহা আজকের যেন লজ্জা বেশি পাচ্ছে। ঘোমটাটাও বড় করে দিয়েছে। মেরাব কোনো কথা ছাড়াই খেতে বসে পড়ল। মাহিন মেরাবকে লক্ষ্য করলো। মেরাবের দিকে এগিয়ে ফিসফিস করে বলল, ভাই, তোমার ঘরে কি হয়েছে? মেরাব ফিসফিস করে বলল। বউয়ের ভালোবাসা। মাহিন নাকমুখ কুচকে জোরে বলে উঠল, আল্লাহ, রোজা রমজানের দিনে আশেপাশে মানুষদের একটু হেদায়েত দিও। মেরাবি একটু জোরে বলে উঠল, দুলা ভাই, কালকের আগের দিন রাতে দেখলাম সাইদা আপনাকে উত্তম মধ্যম করলো। কিছু করেছিল নাকি দুলা ভাই?
সবাই মাহিনের দিকে তাকালো। মাহিন সাইদার দিকে তাকিয়ে কেশে উঠল। মেরাবের কথায় সবাই মাহিনের দিকে তাকালো। মাহিন কেশে উঠল। সাইদাও অবাক দৃষ্টিতে তাকালো মাহিনের দিকে। ফাহমিদা খান জিজ্ঞাসু সুরে বললেন, মাহিন বাবা কি হয়েছিল? আর সাইদা, তুই ওকে মেরেছিস কেন? মাহিন বলেই ফেলল, বড় আম্মু, তোমাকে সব ভেঙেই বলি, সব কিছুই ঠিকঠাক ছিল। সাইদা হুট করে বলল আমি নাকি পরকীয়া করি। কেমন লাগে বলুন বড় আম্মু? মাহিনের কথা শুনে উপস্থিত সবাই হেসে উঠল। আবার হাসি থামিয়ে মুখ টিপে হাসল। মেরাব স্নেহার দিকে তাকিয়ে মাথা হাসতে না করলো। আর আসিফ টেবিলের নিচে দিয়ে মৌয়ের হাত ধরে ফিসফিস করে বলল, হেসো না, সিরিয়াস কথা চলছে। মৌ মাথা নাড়িয়ে সম্মতি দেয়। মাহিন মাথা নাড়িয়ে ফাহমিদাকে বলে উঠল, বড় আম্মু, আপনার কি মনে হয় আমি পরকীয়া করার মতো ছেলে? সাহারা খান ঘুমের দোহাই দিয়ে চলে গেলেন। যতই হোক শাশুড়ি তো, মজা ওরাই না হয় করুক, উনি এর মাঝে নেই। আর এখানে ফাহমিদা খান হতাশ কণ্ঠে মাহিনকে বললেন, না বাবা, তোমাকে তো এমন মনে হয় না। এই সাইদা, তোকে সাবধান করে দিলাম, এরপর থেকে যদি মাহিনের সাথে এমন করিস তাহলে এই বাড়িতে আসা বন্ধ তোর। সাইদা মাহিনকে টেনে হিস হিস করে বলল। জ্বর হয়েছে, তোমাকে আবার সবার সামনে বলতে হবে কেন? মাহিন সাইদার কথা শুনেও না শোনার ভান করে আবারও ফাহমিদা খানকে বলে উঠল, জানেন, এই কথাগুলো যে বলেছে সেই দেখবেন একদিন পরকীয়া করবে, আর ওর বউও ওকে উত্তম মাধ্যম দিবে। কথাটা সবাই শুনে মজার ছলেই উড়িয়ে দিল। কিন্তু এর মাঝে স্নেহার চোখ পাকিয়ে মেরাবের দিকে তাকালো। মেরাব সুন্দর একটা হাসি দিয়ে মাথা নাড়িয়ে না বোঝালো। ওদিকে মৌয়ের কেমন জেলাস হচ্ছে। মনে মনে ভাবছে যদি আসিফ বলে তাহলে কি ভবিষ্যতে পরকীয়া করবে। মৌয়ের কথাগুলো মাথায় ঘুরপাক খেতে শুরু করলো। রুমে গিয়ে জিজ্ঞাসা করবে মাহিন ভাইকে এসবে ফাঁসিয়ে দিয়েছে কিনা। আর সাদাব বেচারা সবার কথা শুনে শুধু মজা নিচ্ছে। ভাগ্যিস বিয়ে করেনি, না হয় ওকেও এই ঝামেলায় জড়াতে হতো। সাদাফের খাওয়ার শেষের দিকে 2-1টা লোকমা খাওয়ার আছে প্লেটে। মাহিন বাঁকা হেসে ওকে বলে উঠল, ভাই, তোমার কোনো পছন্দ টছন্দ আছে নাকি বলে দাও, পরিবার না মানলে কট খাইয়ে বিয়ে দিয়ে দিবনি। সাদাব খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে বলল, তোমাদের 2-1 জনের বাচ্চা কাচ্চা হোক, এরপরে আমি বিয়ে করব। এখনই বিয়ে করতে চাই না, না হলে তোদের জ্বালায় শেষ হয়ে যাব। মাহিন হেসে বলল, তা ঠিক বলেছ, তবে কোনো চিন্তা করো না, যদি কোনো মেয়ের সাথে তোমার কানেক্ট দেখে অমনেই কট খাইয়ে দেব। সবার খাওয়াই প্রায় শেষের দিকে। আসিফ উঠে দাঁড়িয়ে ফাহমিদা খানকে বলে উঠল, আন্টি, কালকে চলে যাব। ওদিকে রেস্টুরেন্টেও চাপ, আর আম্মু বারবার কল দিচ্ছে। তাই কালকেই চলে যাবে? মৌকেও সাথে নিয়ে যেতে চাই। ঠিক আছে, তবে আরও কয়েকদিন থেকে গেলে খুশি হতাম। আসিফ হেসে বলল, আন্টি, আবার আসবো, কালকে যেতেই হবে। ঠিক আছে, এখন গিয়ে রেস্ট করো নাও। এই মৌ, আসিফকে নিয়ে রুমে যা। মৌ উত্তরে বলল, যাচ্ছি। স্নেহা আগে রুমে চলে আসে। ওইদিকে মেরাব, সাইদা আর মাহিনের সাথে কথা বলতে দুজনের ঝামেলা মিটিয়ে দিয়ে রুমে আসে। স্নেহা বিছানায় বসে বলল, এই যে শুনুন। মেরাব পেছনে তাকালো না, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। স্নেহা মনে করে মেরাব মনে হয় ওর ডাক শুনেনি, তাই আবার বলে উঠল, এই যে শুনুন না। মেরাব শুনেও না শোনার ভান করে দাঁড়িয়ে থাকে। স্নেহা ভাবতে থাকে লোকটা কি বয়রা হলো নাকি। বিছানা থেকে নামলো স্নেহা। মেরাব ড্রেসিং টেবিলের সামনে থাকা টুলে বসলো। স্নেহা মেরাবের পেছনে দাঁড়িয়ে বলল, আপনাকে ডাকলাম তো। মেরাব গাছাড়া ভাব নিয়ে বলল, কাকে? আমাকে? মেরাব পেছনে ফিরে স্নেহার দিকে হয়ে বসে বলল, কি বলে ডেকেছ? কেন, বললামই তো শুনুন। বললাম আমার নাম কি শুনুন নাকি? মানে কি নামে ডাকবো? কেন, মেরাব বলে? আপনার নাম ধরে ডাকতে পারবো না। এই শুনে মেরাবও ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। তাহলে আমিও শুনবো না। স্নেহা বিছানার দিকে যেতে যেতে বলল, না, আমি পারবো না নাম ধরে ডাকতে। কেমন শোনায় না, আমার গলা দিয়ে বের হবে না আপনার নাম। মেরাব মুচকি হাসল। এরপরে আর জোর করলো না। ও যা খুশি বলে ডাকুক ওর ইচ্ছা। একটু পরেই ফজরের আজান হয়। মেরাব অজু করে এসে রুমেই নামাজ পড়ে নেয়। সকাল 9টা। মারুফুল খান প্রতিদিনের মতো আজও কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছেন। আজকে মেরাবকেও যেতে হবে। মারুফুল খানের একদম মনে ছিল না।
মেরাবকে বলতে যে কালকে কলেজে যেতে। তিনি রেডি হয়ে রুমে এসে বেরিয়ে গেলেন। মেরাবের রুমের সামনে এসে দেখলেন ওরা কেউই এখনও বের হয়নি। মারুফুল খান দরজায় হালকা চাপড় মেরে ডাকলেন, মেহরাব, মেহরাব, স্নেহা, স্নেহা, মেহরাব। মারুফুল খানের এই ডাকে স্নেহার ঘুম ভেঙে যায়। মেরাবের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসলো। শাড়ি ঠিক করতে করতে বিছানা থেকে নেমে দরজা খুলে দিল। বড় মামা কিছু বলবে? মেহরাব ওঠেনি? না, ঘুমাচ্ছে। ওকে ডেকে তোলো, কলেজ যেতে হবে। ঠিক আছে, ডেকে তুলছি। একটু তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে আসতে বলো, আমি বাইরে ওয়েট করছি। আচ্ছা। মারুফুল খান চলে যেতেই স্নেহা মেরাবের কাছে এসে আস্তে আস্তে ডাক দিতে লাগলো। ঘুমের মানুষকে জোরে জোরে ডাক দেয়া ঠিক নয়। মেরাব সজাগ হয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে, ডাকছো কেন? বড় মামা এসেছিল, আপনাকে নাকি কলেজে যেতে হবে। কখন? এক্ষুনি বড় মামা রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছে। মেরাবের অনিচ্ছা থাকা সত্ত্বেও উঠে বসলো। কি যেন বিড়বিড় করে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। স্নেহা চট করে বিছানাটা গুছিয়ে নিল। মেরাব ওয়াশরুম থেকে বেরিয়ে ফর্মাল ড্রেস পরে রেডি হয়ে নিল। এমন সময় স্নেহার ফোনে মারুফুল খান কল দিলেন। স্নেহা কল রিসিভ করে বলল, বড় মামা ওনার হয়ে গিয়েছে, বের হচ্ছে। মেহরাবকে আমার রুম থেকে আমার ওয়ালেটটা নিয়ে আসতে বলো তো। শুধু ওয়ালেট? হুম। ঠিক আছে, বলছি। স্নেহা ফোন রেখে মেরাবকে বলল, বড় মামা আপনাকে তার রুম থেকে ওয়ালেট নিয়ে যেতে বলেছে। তুমি যাও, একটু নিয়ে এসো। আপনি যান। পারবো না, তুমি গিয়ে তোমার শাশুড়ি থেকে নিয়ে এসো। কিসের শাশুড়ি? মা বলতে কি হয় আপনার? উফ, এত কথা বলে কেন? যাও, নিয়ে এসো তাড়াতাড়ি। যাব না, আপনি যান। মেরাব নরম হয়ে বলল, আরে বলছো না যে, তুমি জানোই তো ওনাকে ডাকি না। রুমে গিয়ে কি বলবো? এর থেকে তুমি তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসো। স্নেহা জেদ ধরে বলল। আমি যাব না, আপনি গিয়ে তাকে মা বলে নিয়ে আসুন। মেরাব রেগে গিয়েও রাগ দেখালো না। এত বছর পরে মা ডাকতেও তো কেমন লাগে, সেটা এখন এই স্নেহাকে কেমন করে বোঝাবে? শুধু পারে তেরামি করতেই, ভালো কথা বোঝে না এই মেয়ে। মেরাব গভীর শ্বাস ছেড়ে বোঝানোর সুরে বলে, তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? ওনাকে এখন ডাকতে আমার কেমন ইতস্তত লাগে, তাই তুমি যাও। স্নেহা মুখের উপরে বলে উঠল, আমি যাব না। যাবে না? না। ঠিক আছে, না গেলে তবু আমিও যাব না। স্নেহা জোর গলায় বলল, আপনার যে কত ইগো সব ভেঙে দিব। আপনাকে 24 ঘন্টার মধ্যে মামুনিকে মা ডাকতে বাধ্য করব, দেখেন আপনি। মেরাব অবাক হয়ে বলল, তুমি বলবে আর তাই হবে? এত সোজা? আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। বেশ, তবে তাই হোক। যদি চ্যালেঞ্জে জিতে যাই তাহলে কি দিবে? স্নেহা বুকে হাত গুজে বলল, যা চাইবেন তাই। আর যদি হেরে যাই? তাহলেও আপনি যা চাইবেন তাই। মেরাব পাকা হেসে বলল। তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। দেখি 24 ঘন্টা কি হয়। মেরাব কলেজে চলে যাওয়ার পরে স্নেহা বলল, সাইদা আর মাহিনের কাছে এসে, মেরাবকে 24 ঘন্টার মধ্যে ফাহিমা খানকে মা ডাকানোর জন্য ও একা কিছুই করতে পারবে না। আর মেরাব যেই পরিমাণের চালাক, ও কিছুতেই এই চ্যালেঞ্জে হারবে না, উল্টো ওকেই হারাবে। যাই হোক, স্নেহা হারতে চায় না, তাই সাইদা মাহিনের থেকে সাহায্য নিতে এসেছে। মাহিন থাকলে ওর আর চিন্তা কি? মাহিনের যে শয়তানি বুদ্ধি, ওর দ্বারাই চ্যালেঞ্জটা জিততে পারবে স্নেহা। মাহিন শুয়ে শুয়ে টিভি দেখছিল। সাইদা পাশে বসে মোবাইল স্ক্রল করছিল। স্নেহা নক করে রুমে এসে সাইদার পাশে বসলো। সাইদা মোবাইল রেখে বলল, কিরে, তো কেমন লাগছে কেন? কিছু নিয়ে চিন্তায় নাকি? অনেক বড় একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছি। মাহিন টিভির দিকে তাকিয়েই বলে উঠল, কি চিন্তা? শুধু একবার বলো, তোমার সব চিন্তা গায়েব করে দিচ্ছি। স্নেহা মাহিনের দিকে বসে বলল, দুলা ভাই, আপনার থেকে একটা হেল্প চাই। বলে ফেলো। দুলা ভাই, মেয়েরাবকে জানেনই তো, ও মামুনিকে এই পর্যন্ত ডাকেনি, কঠিন বিপদে পড়লেও ডাকে না, বলে ইতস্তত লাগে। লাগবেই তো। ও ছেলে মানুষ, মেয়ে মানুষ হলে কবে জড়িয়ে ধরে নেকা কান্না কাঁদতো। সাইদা মাহিনের কাঁধে হালকা চাপড় মেরে বলল। এগুলো বাদ দিয়ে কি করা যায় ভাবো। স্নেহা বলল, আমি ওনাকে চ্যালেঞ্জ দিয়েছি, বলেছি 24 ঘন্টার মধ্যে ওনার মুখ থেকে মা ডাক বের করবো। মাহিন ভাবুক গলায় বলল, বুঝেছি। এখন কোথায় মেরাব? কলেজে গিয়েছে। আসবে কখন? বলে যায়নি, তবে বলে দিয়েছি কলেজ থেকে বের হয়ে একবার কল দিতে। ঠিক আছে, এখন এখানে যা করার আমাদেরই করতে হবে। আর বড় আম্মু কোথায়? দেখে আসলাম তো, মৌয়ের সাথে কথা বলছে, ওরা একটু পরে চলে যাবে। মাহিন বিছানা থেকে নেমে বলল, একটু পরেই চলে যাব যখন, তাহলে চলো ওদের সাথে দেখা করে আসি।
বলেই মাহিন চলে গেল। স্নেহা বোকা বনে চলে গেল। ও এসেছিল মাহিনের থেকে সাহায্য চাইতে, আর সেই চলে গেল ওকে রেখে। সাইদা বিছানা থেকে নেমে বলল, দেখ, আমরা যে এখানে বসেছি তার উপরে চলে গেল। কেমন লাগে আয় তো। মেরাবের কলেজে এসে কিছু কাজ করে তার বাবার কেবিনে বসেছিল। মারুফুল খান গিয়েছিলেন 3rd ফ্লোরে। মেরাব বসে বসে বোর হচ্ছিল বলে স্নেহাকে ফোন দিল। স্নেহা ফোনটা রুমে রেখে ড্রয়িং রুমে ছিল বলে ধরতে পারেনি। মেরাব 2 থেকে 3 বার কল দেওয়ার পরেও কোনো উত্তর না পেয়ে আর কল দিল না। মনে মনে ভাবলো স্নেহা হয়তো মাহিনদের সাথেই চ্যালেঞ্জটা নিয়ে কথা বলছে। মেরাবে 24 ঘন্টায় মা ডাকবে না, 24 ঘন্টা পেরিয়ে গেলে ডাকবে। এতে চ্যালেঞ্জটাও জেতা হবে। ভাবতে ভাবতে মেরাব বাঁকা হেসে বিড়বিড় করে বলে উঠল, তোমরা যত যাই করো, আমি 24 ঘন্টায় মুখ দিয়ে মা শব্দটা বের করবো না। 24 ঘন্টা চলে গেলে মা ডাকবো, সমস্যা নেই। আর মানুষটাকে অনেক কষ্ট দিয়েছে, তাকে এবার মা বলে ডাকতেই হবে, নাহলে নিজের কাছে নিজে ছোট হয়ে যাবে। মেরাব একা একা বিড়বিড় করে কি যেন বলছে দেখে মারুফুল খান বললেন, কি ব্যাপার, ছেলে কি পাগল হয়ে গেল নাকি? মেরাব মস্করা করে বলে উঠলেন, যে বউ এনে দিয়েছ পাগলই হতে হবে। এ কথা বলে মেরাব মারুফুল খানের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। মারুফুল খান হাত উঠিয়ে ওখানেই বসতে বলে নিজে ছেলের মুখোমুখি বসে বললেন, বউ নিজেই পছন্দ করে রেখেছিল, আমরা শুধু বিষয়টা এগিয়ে দিয়েছি। তোমরা না থাকলে এত তাড়াতাড়ি পেতামও না। তবে এখন কি প্ল্যান? শ্বশুর বাড়ি যাবে না? ওরা যেতে বলেছে তোমাদের সবাইকে। বাড়িতে কি বলছে দেখি ওরা কি বলে। ঠিক আছে। এমন সময় স্নেহা কল দেয়। মেরাব কল রিসিভ করতেই স্নেহা বলে, আপনি কল দিয়েছিলেন তখন নিচে ছিলাম, এখন রুমে এসে দেখলাম কল দিয়েছিলেন। কিছু কি হয়েছে? না, এমনি কল দিয়েছিলাম। ও, কি করছেন? বসে আছে। তুমি নিশ্চয়ই দুলাভাইয়ের থেকে কুবুদ্ধি নিয়ে এলে। মানে? আমাকে চ্যালেঞ্জে হারাতে দুলাভাইয়ের শরণাপন্ন হয়েছিল না? স্নেহা মনে মনে বলল, এই লোকটা সব জানে কি করে? গণক নাকি? তাহলে কুবুদ্ধি নিতে থাকো, কিচ্ছুটি করতে পারবে না। আমি ঘন্টাখানিক পরে আসছে। ঠিক আছে। আর কিছু আনতে হবে? স্নেহা মেরাবকে দেরি করানোর জন্য বলল, আনতে হবে। কি বলো? আমার জন্য একটা শাড়ি আনবে। শাড়ি? আরো কিছু? না, তবে শাড়িটা যেন পছন্দ হয় এরকম দেখে আনবেন। যদি পছন্দ না হয় তাহলে আবার পাঠাবো শাড়ি কিনতে। ঠিক আছে। মেরাব কপাল কুঁচকে বলল। মেরাব ফোন কেটে দিল। কেবিনে আরেকজন টিচার এলো। নাম আনিকা, সে ইংলিশ টিচার। বয়স বেশি না, মেরাবদের সমবয়সী। সবার সাথে বন্ডিং ভালো, শুধু মেরাবের সাথে ভালো নয়, মেরাবের থেকে একটু দূরেই থাকে। মেরাবও যেহেতু ইংরেজি টিচার, সেক্ষেত্রে সে কথা বলতে এসেছে। মারুফুল খান বললেন, আনিকা কেমন আছো? স্যার ভালো, আপনি কেমন আছেন? ভালো। তো কোনো প্রবলেম হয়েছে নাকি? না স্যার, আমি ইংলিশ সাবজেক্টটা নিয়ে মেহরাব স্যারের সাথে কিছু কথা বলতে এসেছি। ও শিওর, কথা বলো মেহরাবের সাথে। মেরাব সেই দিকে তাকিয়ে বলল, জি বলেন। সামনে ফার্স্ট ইয়ারের পরীক্ষার প্রশ্নটা আপনি করবেন নাকি আমি? আমার মনে হয় দুজনে মিলে করাটাই বেস্ট হবে। ঠিক বলছেন, সময় তো বেশি নেই, তাড়াতাড়ি রেডি করতে হবে। আনিকা ম্যাম কথা বলে চলে গেল। মেরাব তপ্ত শ্বাস ছেড়ে চেয়ারে গায়ে এলিয়ে মারুফুল খানকে বলল, বাবা একটা কথা বলবো? বলো। বাবা, আমাকে অন্য সাবজেক্টের টিচার করা যায় না? মারুফুল খান গম্ভীর গলায় বললেন, কেন, কি হয়েছে? ওই ম্যাডামের সাথে একসাথে কাজ করতে পারবো না। না পারলেও করতে হবে। বাবা বিয়ে করেছে, এখন অন্য কোনো মেয়েকেও দেখা পাব। মারুফুল খান হতভম্ব হয়ে ছেলের কথা শুনে এখন কি করে অন্য সাবজেক্টে ট্রান্সফার করে দিবেন, তিনি এই মুহূর্তে কড়া গলায় বললেন, ওর সাথে আজ করতে হবে। স্নেহা মেরাবকে দেরি করানোর জন্য শাড়ি আনতে বলল, কারণ এইদিকে কোনো প্ল্যানই করা হয়নি। মাহিনা সাইদা ভেবেই পাচ্ছে না, এখনও বের করতে পারেনি কি করবে। ফাহমিদা খান এই তিনটিকে কিছু নিয়ে গভীর চিন্তায় থাকতে দেখে নিজেও চিন্তায় পড়ে গেলেন। তিনটার হলোটা কি? এর একটু আগে আবার আসিফ মৌকে নিয়ে চলে গেল, সেটা নিয়ে নাকি? হতেও পারে ফাহমিদা খান রহিমা বেগমকে কাজ দেখিয়ে দিয়ে এসে ওদের সাথে যোগ দিলেন। স্নেহার পাশে বসে বললেন, কি এত গুরুত্বপূর্ণ মিটিং করছিস তোরা? স্নেহা ফাহমিদা খানকে দেখে ঘুরে তার হাত ধরে বলল, আচ্ছা মামনি, তোমার ছেলের মুখ থেকে তোমার মা ডাক শুনতে ইচ্ছে করে না? ফাহমিদা খান গভীর শ্বাস ছেড়ে বললেন, করে বকবে না কেন? আর ওর যখন ইচ্ছে ও ডাকবে, এতে আমার সমস্যা নেই। মাহিন বলল, যদি আমরা ওকে বাধ্য করি? এই নাও, ও যখন ইচ্ছে তখন ডাকবে,
ওকে জোর করার কোনো দরকার নেই। মাহিন বলল, নেই বললেও তো হবে না, আমরা ওকে ডাকাবই। যা ইচ্ছে তাই করো, তবে এতে যেন ও রেগে না যায়।